বিরোধী দলের আন্দোলনে সতর্ক সরকার, প্রয়োজনে কঠোরও হতে পারে। আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার। এনসিপিকে বাড়তি নারী আসন দিচ্ছে জামায়াত। নতুন বাজেটে উত্তরাধিকার করের চিন্তা, বাড়তে পারে উচ্চ আয়ের কর হার। হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালীতে প্রবেশের পর আটকে দিল ইরান। কোপা দেল রে ফাইনাল শিরোপা জয়ের লড়াইয়ে আজ মুখোমুখি আতলেতিকো মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাই সনদ অনুযায়ী সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে বিরোধী দল। প্রথম দফার 7 দিনের কর্মসূচি শেষ করে নতুন করে 15 দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। বিএনপির সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের মাথায় এমন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলোর এমন কর্মসূচিকে নিরর্থক বলে অভিহিত করলেও পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে সরকার। সরকারি দলের নেতারা বলছেন, কর্মসূচির আড়ালে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। প্রথম দফার কর্মসূচি শেষে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করে ঐক্যজোট। ঘোষিত সূচি অনুযায়ী আজ 18 এপ্রিল শনিবার থেকে 2রা মে পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালিত হবে। ঢাকায় গণমিছিল 25 এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং 2 মে জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি পুরো সময়ে বিভাগীয় গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন রাখা হয়েছে। 11 দলীয় ঐক্যজোটের নেতাদের অভিযোগ, সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। এর প্রেক্ষাপটেই তারা ধারাবাহিক আন্দোলনের পথে হাঁটছেন। অন্যদিকে সরকার বলছে, এসব কর্মসূচি মূলত রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল, যা জনদুর্ভোগ বাড়াতে পারে। সহিংসতা বা নাশকতার আশঙ্কা দেখা দিলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। বিশ্বব্যাংক আইএমএফের স্প্রিং মিটিংয়ের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে। গণমাধ্যমে আসা এই খবরকে নাকচ করে দিয়েছে সরকার। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে 2টি বৈঠক করেছেন। প্রথম মিটিংটি হয়েছে সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ও তার টিমের সঙ্গে। দ্বিতীয় মিটিং হয়েছে বিকালে আইএমএফের ডিএমডি নাইজেল ক্লার্ক ও তার টিমের সঙ্গে। দূতাবাস জানায়, 2টি মিটিংয়ে ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বর্তমান নির্বাচিত সরকারের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরেন। রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যাংক আর্থিক খাতে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে 2 পক্ষ একমত হয়েছেন। 2 পক্ষই সম্মত হয়েছেন কিছু বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে। বিশেষ করে সরাসরি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন অর্থমন্ত্রী। কিছু ক্ষেত্রে 2 পক্ষের মতামত একরকম হয়নি, তবে 2 পক্ষই একমত হয়েছে আলোচনা চলমান থাকবে এবং আলোচনার মধ্য দিয়ে সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে। 2টি সংরক্ষিত নারী আসন শরিক দলগুলোকে ছেড়ে দেবে জামায়াতে ইসলামী। 6 আসন পাওয়া এনসিপির 1টি নারী আসন পাওয়ার কথা থাকলেও জামায়াতের কোঠা থেকে দলটির আরেকজন নারী নেত্রী সংসদে যাবেন। সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও জাতীয় গণতান্ত্রিক পার্টিকে 1টি আসন ছাড়বে জামায়াত। বিরোধী জোটের 13 নারী আসনের বাকি 10টিতে জামায়াত প্রার্থী দেবে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। জামায়াত এমপিদের স্ত্রী কন্যাদের মনোনয়ন দেবে না, যেমন জামায়াত আমির শফিকুর রহমানের স্ত্রী ডাক্তার আমেনা বেগম, নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডাক্তার হাবিবা আক্তার চৌধুরী দলের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য হয়েও এই নীতির কারণে নারী আসন মনোনয়ন পাবেন না। তবে এমপি নন এমন কোনো নেতার স্ত্রী দলীয় নেতৃত্বে থাকলে তিনি মনোনয়ন পাবেন। কর্মপরিষদ এবং মহিলা জামায়াতের মূল নেতৃত্বের বাইরে থেকেও একজন মনোনয়ন পেতে পারেন।
আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে রাজস্ব বাড়াতে নতুন করনীতি গ্রহণের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে রয়েছে উত্তরাধিকার কর চালু, সম্পদ কর পুনর্বহাল এবং অতি ধনীদের জন্য কর হার বৃদ্ধি। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, সীমিত পরিসরে উচ্চ মূল্যের সম্পত্তির ওপর উত্তরাধিকার কর আরোপের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে 1 কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে কর হার প্রায় 5% বাড়ানো হতে পারে। কর অব্যাহত সুবিধা ধীরে ধীরে কমিয়ে নিয়মিত কর ব্যবস্থায় আনার কথাও বলা হয়েছে। এছাড়াও তামাকজাত পণ্যের দাম বাড়ানো এবং জাল ট্যাক্স স্ট্যাম্প ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এসএমই খাতে কর ছাড় অব্যাহত থাকবে। 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার এবং নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে 70 লাখ টাকা পর্যন্ত এই সুবিধা প্রযোজ্য হবে। শুক্রবার বিকেলে ইরান হরমুজ প্রণালীর সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত ঘোষণার পর রাতে নোঙর তুলেছিল শারজাহ বন্দরের কাছে থাকা বাংলাদেশি পতাকাবাহী বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। রাত 9টার দিকে নোঙর তুলে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। তবে যাত্রা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ইরানের বাহিনী জাহাজটি থামিয়ে দেয়, ফলে হরমুজ পার হতে পারেনি বাংলার জয়যাত্রা। নোঙর তোলার পর হরমুজ পেরোতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অনুমতি ছাড়াই অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতো এগিয়ে যেতে থাকে জয়যাত্রা। এরপর রাত 11টা 50 দিকে জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে। তবে রাত 12:30টার দিকে ইরানি নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার আদেশ দিয়ে রেডিও বার্তা পাঠিয়ে যাত্রা থামিয়ে দেয়। সাথে এ বার্তাও দেয় যে IRGCর অনুমতি ছাড়া কেউ হরমুজ প্রণালী পার হতে পারবে না। স্প্যানিশ ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কোপা দেল রে এর ফাইনাল মহারণ আজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সেভিয়ার ঐতিহাসিক লা কার্তুজা স্টেডিয়ামে। আজ দিবাগত রাত 1টায় মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। দলীয় শক্তি, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফাইনালে কিছুটা এগিয়ে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অতীতে মুখোমুখি লড়াইয়েও সোসিয়েদাদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে সিমিত্তনের শিষ্যরা। তাছাড়া ইউরোপীয় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কিছুটা দুশ্চিন্তায় আছে অ্যাটলেটিকো শিবির। ইনজুরির কারণে দলের প্রধান রাইট ব্যাক নাহুয়েল মেলিনা ছিটকে গেছেন। এছাড়া স্ট্রাইকার আলেকজান্ডার সোরলথ ও ডিফেন্ডার হোসে হিমেনেজের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে সোসিয়েদাদও লড়াই ছাড়ার দল নয়। ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের পাসিং ও উচ্চ প্রেসিং ভিত্তিক ফুটবল যে কোনো প্রতিপক্ষের জন্য কঠিন পরীক্ষা তৈরি করতে পারে। সংগঠিত দলীয় খেলা আর কৌশলগত দৃঢ়তায় তারা ফাইনালে চমক দেখাতে প্রস্তুত। সব মিলিয়ে আজকের ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে রোমাঞ্চকর এক লড়াই, যেখানে অভিজ্ঞতা বনাম কৌশল দুইয়েই সংঘর্ষে নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়নের নাম। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।